বম্ব স্কোয়াড না, শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই স্কোয়াড থেকে কোনো বোমা ফেলা হয় না অথবা কোনো মারামারিও করা হয় না। তবে ফুটবল লাভারদের আলোচনায় ট্রান্সফার উইন্ডোর এই সময়টাতে বম্ব স্কোয়াডের কথাটা প্রায় উঠে আসছে। এই স্কোয়াড, বম্ব স্কোয়াড জিনিসটা আসলে কি, এই স্কোয়াডে কারা থাকেন, সেটা কিভাবে কাজ করে, এই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। ফুটবলের ভাষায় বম্ব স্কোয়াডে সেই সব প্লেয়ারাই থাকেন যারা নিজ নিজ ক্লাবের কাছে অবসলিট বা মূল্যহীন হয়ে পড়েন এবং যাদেরকে ক্লাবের শর্ট, লং বা মিডিয়াম কোনো প্ল্যানে কাছে শেষ পর্যন্ত রাখা হয় না, তাদেরকে বলা হয় বম্ব স্কোয়াডের মেম্বার। চেলসির ডিফেন্ডার অ্যাক্সেল ডিজাজির কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ছবি পোস্ট করেছেন, যেটা বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি চেলসির মূল ড্রেসিং রুমের বাইরে অন্য একটা ড্রেসিং রুমে, ছোট ড্রেসিং রুমে বসে আছেন এবং সেখানে তার সঙ্গে আরও কয়েকজন আছেন। এই চেলসির প্লেয়াররা সবাই বম্ব স্কোয়াডের মেম্বার এবং তাদের কেউই মূল দলের স্কোয়াডে বা মূল দলের লকার রুমে জায়গা হয়নি। অ্যাক্সেল ডিজাজির মতো রাহিম স্টার্লিং, চুকুমেকোয়া অথবা আরও বেশ কয়েকজন প্লেয়ার আছেন যারা কিনা চেলসির এই বম্ব স্কোয়াডের মেম্বার। বেন চিলওয়েলও আছেন সেখানে। এইরকম প্লেয়ারদেরকে চেলসি এবার চাইছে ছেড়ে দিতে এবং তাদের অনেককে চেলসি ছেড়ে দিতে পেরেছে। দলবদল শেষের আগে চেলসি হয়তো চাইবে বাকিদেরকেও ছেড়ে দেওয়া। তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বম্ব স্কোয়াড সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডের। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য দুজন নাম হচ্ছে মার্কাস রাশফোর্ড এবং আলেহান্দ্রো গার্নাচো। মজার ব্যাপার হচ্ছে এই দুজনকে একসময় মনে করা হতো ক্লাবের ভবিষ্যৎ। দুজনই উঠে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইউথ সিস্টেম থেকে, কিন্তু দুজনের কারোরই ক্লাবের লং টার্ম প্ল্যানে জায়গা হয়নি। রাশফোর্ড ধারে চলে গেছেন বার্সেলোনায়, আর গার্নাচো পার্মানেন্ট ডিলে 40 মিলিয়ন পাউন্ডে কয়েকদিন আগে চলে গেছেন চেলসিতে। এবং এর বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের বম্ব স্কোয়াডে আরও আছেন অ্যান্টনি, ব্রাজিলিয়ান প্লেয়ার, জেডন সানচো, ইংলিশ ফুটবলার এবং টাইরেল, মালয়েশিয়া। তাদের সবাইকে ইউনাইটেড চাইছে ছেড়ে দিতে এবং অ্যান্টনি এবং সানচোকে শেষ পর্যন্ত দলবদলের শেষ দিনে ইউনাইটেড ছেড়ে দিতে পেরেছে। এবং বম্ব স্কোয়াডের এই সদস্যদের মধ্যে রাশফোর্ডের কপাল পুড়েছে রুবেন অ্যামোরিম আসার পর। তাকে ধারে চলে যেতে হয়েছিল অ্যাস্টন ভিলায়, পরে তিনি শেষ পর্যন্ত ইউনাইটেডের পার্ট চুকিয়ে চলে গেছেন বার্সেলোনায়, তবে পাকাপাকিভাবে নয়, ধারে। এবং এই পাঁচজনের কেউই ইউনাইটেডের প্রি সিজনে মূল দলের সঙ্গে ছিলেন না, কেউই মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। এমনকি মূল দল যতক্ষণ পর্যন্ত ট্রেনিং করেছে তাদের ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডে, সেখানেও তাদের আসার অনুমতি ছিল না। বিকেল 5টায় যখন মূল দলের অনুশীলন শেষ হয়েছে, এরপরই কেবলমাত্র এই পাঁচজনের সুযোগ হয়েছে তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে আসার। বম্ব স্কোয়াডের সদস্যরা আসলে ক্লাব থেকে একরকম আউটকাস্টে হয়ে যান, অনেকটা ফেরারি আসামির মতো। জেডন সানচোর অবস্থা একটা সময় এমন হয়েছিল, ক্লাবের মূল ক্যান্টিনে তিনি পর্যন্ত ডিনার বা লাঞ্চ করতে পারেননি। এবং একইভাবে আরও অনেকেরই একই রকম ভাগ্য হয়েছে। ডিজাজির কথাটা একটু আগেই বলছিলাম। ডিজাজির ওই ছবিতে আরেকটা মজার জিনিস খেয়াল করুন, চেলসিরই আরেকজন বম্ব স্কোয়াডের মেম্বার আলফি গিলক্রিস্ট হতাশায় মাথা ঢেকেছেন। তার মানে বোঝা যায় বম্ব স্কোয়াডের সদস্যদের উপর মেন্টালি কতটা ঝড় বয়ে যায় যে তাদেরকে ক্লাব থেকে একরকম বিতাড়িতই চিন্তা করা হয়, কিন্তু চাইলেও তারা সবসময় হয়তো ক্লাব ছাড়তে পারে না বিভিন্ন কারণে। তবে সব ক্লাব বম্ব স্কোয়াডের সদস্যদের সঙ্গে এমন বাজেভাবে আচরণ করে না। আর্সেনালে যেমন জিনচেঙ্কো অথবা লোকোঙ্গা অথবা ভিয়েইরাদের মতো প্লেয়ার আছেন যাদেরকে হয়তো ক্লাবের মূল সদস্যদের পাশাপাশি ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হয়, এমনকি কাউকে কাউকে ক্লাবের সোশ্যাল মিডিয়ায় ট্রেনিংয়ের ছবিতেও দেখা যায়। তবে এই সিজনের বম্ব স্কোয়াডের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত আলেকজান্ডার ইজাক। এই প্লেয়ারকে নিয়ে তুমুল আলোচনা। 1 মাস আগে তিনি নিউক্যাসলের প্রি সিজন ট্যুর থেকে নিজেকে সরিয়ে নেন এবং তিনি একরকম ঘোষণাই দেন নিউক্যাসলে তিনি আর যোগ দেবেন না। নিউক্যাসল তাকে বারবার বুঝিয়ে সুঝিয়েও শেষ পর্যন্ত ক্লাবে ফেরাতে রাজি করাতে পারেনি এবং দল বদলের শেষ দিনে শেষ পর্যন্ত রেকর্ড দামে তাকে কিনতে যাচ্ছে লিভারপুল। এবং এই 1 মাস ইজাক নিউক্যাসলের বম্ব স্কোয়াডের একরকম অলিখিত সদস্য হয়েছিলেন। ক্লাবের তিনি মূল ট্রেনিংয়ে অনুশীলন করেননি, এমনকি সেপারেট অনুশীলনে বেশি দিন চালিয়ে যাননি এবং পাবলিকলি তিনি একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি নিউক্যাসল ছাড়তে চান। ইজাকের কেসটা একটু ডিফারেন্ট, কারণ অন্যদের মতো ক্লাব থেকে তাকে চলে যেতে হয়নি, বরং তিনি ক্লাব ছেড়ে চলে গেছেন। এবং বম্ব স্কোয়াডে এর আগেও আমরা দেখেছি অনেক হাই প্রোফাইল প্লেয়ার। আর্সেনাল একটা সময় মেসুত ওজিল ছিলেন যখন তিনি ক্লাবে অনুশীলন করতে পারেননি। চেলসিতে রোমেলু লুকাকু একসময় চেলসির সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল তিনি সরাসরি পাবলিকলিও বলেছিলেন এবং তিনি চেলসিতে সেভাবে আসলে সুযোগ আর পরে পাননি। এবং এরকম বম্ব স্কোয়াডে থাকা সদস্যদের প্রায় সবাইকেই সেই ক্লাবটি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে।
সবার ভাগ্য বোম স্কোয়াডে থাকলে যে খারাপ হয়ে যায় ব্যাপারটা এমন নয়। চেলসির ট্রেভর সাবোলার কথাটা যেমন ধরুন, একটা সময় গত মৌসুমে তিনি বম স্কোয়াডের সদস্য হিসেবে ক্লাবের মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি, কিন্তু সেখান থেকে তিনি দারুণ কামব্যাক করেছেন। এই সিজনে তিনি মূল স্কোয়াডে এমনকি মেইন 11-ও আবার ফিরেছেন এবং তার ফেরাটা অনেকের কাছে উদাহরণ হতে পারে। তবে সাবোলার মতো ভাগ্য সব প্লেয়ারদের হয় না। অনেককেই বম স্কোয়াডের সদস্য হওয়ার পর ধীরে ধীরে অবসাদ গ্রাস করে, অনেকেই এই অবহেলা বা এই অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ধীরে ধীরে হারিয়ে যান। সবাই শেষ পর্যন্ত সাবোলার মতো আবারও সমহিমায় ফিরতে পারেন না। তাই বম স্কোয়াডের সদস্যরা যেখানেই যান না কেন, হয়তো পুরনো ক্লাবের সেই বিতাড়িত হওয়ার যে দুঃস্মৃতি সেটা অনেককেই তাড়া করে ফেরে এবং সেই তারার ফেরটা অনেকেই শেষ পর্যন্ত কাটাতে পারেন না তাদের গোটা ফুটবল ক্যারিয়ারে।